2024-এ যে দুটো তিনটে স্টক আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতে অ্যাড করার কথা ভাবছি সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আরও 4-5টা স্টক নিয়ে আলোচনা করব যেগুলো 2023-এ আমাদের খুব ভালো রিটার্ন ক্রিয়েট করে দিয়েছে, সেগুলো কি 2024-এর জন্যও অ্যাপ্লিকেবল তা নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। চলুন শুরু করি। প্রথমে নিফটি তো ভালো বুল রানে আছে, মানে আগামী গত ট্রেডিং সেশনেই আবার লাইফ হাই ছুঁয়েছে। তো যাই হোক, প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জিও ফিনান্সিয়ালস লিমিটেড বা জিওফিন। আপনারা অনেকেই জানেন রিলায়েন্স থেকে ডিমার্জ হয়ে যে কোম্পানিটা তৈরি হয়েছে, রিলায়েন্সেরই বলতে পারেন একটা ফিনান্সিয়াল সেক্টরের কোম্পানি। সেটা কিন্তু আমি আপনাদেরকে 2023-এও বলেছিলাম যে অ্যাজ আ ডিসক্লেমার আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে, এবং 2024-এও কিন্তু আমি জিও ফিনান্সিয়াল সার্ভিসেসকে আগামী 2-3 বছরের কথা মাথায় রেখে পোর্টফোলিওতে একটু হলেও বাড়াবার বা সংখ্যা বৃদ্ধি করার কথা ভাবছি। এইবার একটা কথা মনে রাখতে হবে, এই জিও ফিনান্সিয়াল সার্ভিসেসকে কিন্তু আমি আজকে নিচ্ছি আর 6 মাসের মধ্যে ভালো মুনাফা এসে যাবে সেই নিয়ে ভাবছি না। আমি এটাকে একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখছি, কারণ এদের বিজনেস মডেলটা এখনো তৈরি হয়নি। সুতরাং এখন 255 টাকায় রান করছে, কখনো 210 টাকায় চলে আসতে পারে, 220 টাকায় আসতে পারে, কোনো অসুবিধা নেই। এদের বিজনেসটা এখনো তৈরি হয়নি, বিজনেস তৈরি হতে 2-3 বছর আরো সময় লাগবে। সুতরাং সেই সময়টা আমি অবশ্যই এদেরকে দিতে চাই, এবং তার জন্যই আগে থেকে কিন্তু একটু একটু করে ওই জমানোর ব্যাপারটা যখন যেমন সাধ্য অনুযায়ী বাই অন ডিপস স্ট্র্যাটেজি যাকে বলে সেই অনুযায়ী কিন্তু করে রাখার প্ল্যান আমার 2023-এও ছিল, 2023-এও করেছি, এবং 2024-এও আমার সেটা থাকবে। অ্যাজ এ ডিসক্লেমার বলি, এই ভিডিওতে যে স্টক নিয়েই আলোচনা করা হোক না কেন সবই আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনারা নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কিন্তু কোনো ডিসিশন নেবেন। আমি শুধুমাত্র আমি আমার পোর্টফোলিওতে কি করছি সেটা শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য আপনার সাথে শেয়ার করছি। এর পরের যে স্টকটা আপনাদের সাথে আলোচনা করব, সবাই হয়তো জানেন, একই কথা বলা হলেও মানে বিগত 100 বার বললেও বলা হবে কম। মানে আমি এর থেকেও বেশি এই স্টকটাকে আমার চ্যানেলে বলে এসেছি এবং ফল কিন্তু আমরা পাচ্ছি। সেটা হচ্ছে সিডিএসএল। আমার মনে হয় 1000 টাকা, 900 টাকা, 1100 টাকা এই সব লেভেল থেকে আপনাদেরকে 2023-এ আমি কিন্তু এই জিনিসটা, এই স্টকটাকে বলে চলেছিলাম, এবং ইভেন 800-900 টাকায় যখন এসেছিল তখনও আমি বলেছিলাম জিনিসটা চার্ট অনুযায়ী, যে চার্টে সাপোর্টে আসছে, অনেক কিছু বলেছিলাম। তো যাই হোক, সেটা বলতে বলতে 1900 টাকা, বছরের শেষ হতে হতে 2023 শেষ হতে হতে 1900 টাকা ছুঁয়ে এসেছে এবং এখনো কিন্তু যথেষ্ট ভালো আছে। নিচে কমেন্ট করে জানাবেন কেউ কি মানে সিডিএসএল সম্পর্কে আপনাদের কি মতামত এবং কারোর কাছে আছে কিনা, বা আমার চ্যানেলে যে আগে ডিসকাশন হয়েছে সেটা আপনাদের মনে আছে কিনা। তো সিডিএসএল স্টকটা অবভিয়াসলি আমার পোর্টফোলিওতে তো আছেই, আরও আমি কিন্তু বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে, আরও অ্যাড করার কথা ভাববো। এখন আপনি বলবেন সঞ্জয় কোথায় এলে তুমি আরও অ্যাড করার কথা ভাবছো? দেখুন, এমনিতে তো প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে একটু একটু করে অ্যাড করার প্ল্যান থাকেই। তাছাড়া যদি যখনই আমি দেখব 50 টাকা 100 টাকার মতো মোটামুটি নিচের দিকে এসেছে, এবং যে সুযোগ কিন্তু মাঝে মাঝেই ও দেয়, যেমন ধরুন এখানে 1978-1950 টাকা ছুঁয়ে আসার পর আবার কিন্তু কিছুদিনের মধ্যেই 1750 টাকায় চলে এসেছিল, কিছুদিন আগেই, ডিসেম্বরের কথা হচ্ছে। সুতরাং 100-150 টাকার একটা রিট্রেসমেন্টও কিন্তু দিয়েছিল। সুতরাং এরকম সুযোগ পাওয়াই যায়। তো ওরকম সুযোগে যখন ডিপসে থাকবে তখন অল্প অল্প করে জমা করার প্ল্যান কিন্তু আমার 2023-এও ছিল, মানে 2023-এর আগে থেকেই জমা করছি, 2024-এও সেটা থাকবে। সিডিএসএল ভালো বিজনেস, এরা ডিম্যাটের বিজনেস করে। আপনারা জেরোধা বা অন্যান্য যে প্ল্যাটফর্ম ইউজ করেন তার বেশিরভাগ প্ল্যাটফর্মেরই যা শেয়ার কেনেন সেই শেয়ারগুলো যখন আপনাদের ডিম্যাটে আসে, বেশিরভাগ ডিম্যাট কোম্পানি কিন্তু সিডিএসএল কোম্পানির। এনএসডিএলও আছে, সেটা নিয়েও আসবো। যাই হোক, সিডিএসএল এর পরে যে স্টকটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে প্রোটিয়ান ইগভ, বা যাকে এনএসডিএল নামে আমরা বেশি পরিচিত।
সবে লিস্টিং হয়েছিল এবং প্রোটিয়ান যখন লিস্টিং হয় তখন আমি বলেছিলাম যে লিস্ট হওয়ার পরেই কিন্তু একটু কেনা যেতে পারে, সেটা 840 এইসব লেভেল থেকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড 1490 টাকা পর্যন্ত গেছিল, মানে শর্ট টার্ম ট্রেডিংও কিন্তু খুব ভালো মুনাফা দিয়েছে। কেউ যদি আমার চ্যানেলের এই প্রোটিয়ানের সময় থেকে থাকেন যখন লিস্টিং হচ্ছিল তার আগে যে আমি বলেছিলাম, তাহলে একটু জানাবেন নিচে কমেন্ট করে যে 840, 850 এবং ইভেন 1100 টাকাতেও কিন্তু আমি মানে বলেছিলাম যে ভালো ভ্যালু প্রপোজিশন লাগছে, মানে এর থেকে স্টকটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, স্টকটা বা কোম্পানিটার যদি ব্যবসা দেখেন খুব ভালো এবং উত্তরোত্তর ব্যবসা বৃদ্ধিরই ব্যাপার আছে। বাট দেখুন স্টকের দামে তো 10%, 5% কখনো কখনো রিট্রেসমেন্ট বা কারেকশন হবেই, এটা তো প্রকৃতির নিয়ম, কিন্তু ওভারঅল লং টার্মের জন্য কিন্তু আপাতত কোম্পানিকে ভালো লাগছে। যদি আপনি দেখেন প্রোটিয়ানের, আমি সিডিএসএল এর ওই বিজনেসটা ছেড়েই দিলাম, তাছাড়াও কিন্তু এই যে অটল পেনশন যোজনা বলেন বা আপনি প্যান কার্ড সার্ভিসেস যেগুলো বলেন, সেই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে, এটা গভর্নমেন্ট কোম্পানি নয় কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সব মানে জনকল্যাণমূলক কাজ হয় যেখানে আপনার ডিজিটাল বা আইটি ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, সেগুলো কিন্তু এই প্রোটিয়ান ইগভ টেকনোলজি প্রদান করে। এবং শুধু ভারতে নয়, ভারতের বাইরেও ব্যবসা এরা সম্প্রসারণ করতে চলেছে বা করছে, যেটা কিন্তু একটু ভালো। যেখানে প্রোটিয়ান ইন্টারন্যাশনাল যদি আপনি দেখেন সেখানে কিন্তু দেখতে পারবেন যে বিভিন্ন অন্যান্য দেশেও কিন্তু এরা আস্তে আস্তে ছড়ানোর প্ল্যান করছে এবং সেগুলোও কিন্তু করছে। এবং ব্র্যান্ড উই আর ওয়ার্ক উইথ, আপনি দেখছেন মেজর ব্র্যান্ডের সাথে এরা আছে এবং আর্লিয়ার এনএসডিএল নামে পরিচিত সেই সব জিনিসগুলো আছে। যাই হোক, তো এদের ব্যবসাটা খারাপ নয়, তবে এই সব স্টক, সিডিএসএলটাও একই ক্যাটাগরির, এই সব স্টকগুলো যে খুব বেশি নাচানাচি করবে সব সময় সেটা কিন্তু আশা করা যায় না। মানে এই সব স্টক কিনে আপনারা যে সব সময়, অনেকে আছে না, অনেকে স্টক মার্কেটে আসে কারণ তাদের উত্তেজনা পছন্দ, হ্যাঁ, মানে ওই রেস খেলার মতো একটু মনে করবেন যে সব সময় একটু উত্তেজনা মতো হবে, হ্যাঁ, সেরকম ধরনেরও স্টক আছে যেটা খুব ওঠানামা করে, চাইলে সেই সব জায়গায় থাকতে পারেন। কিন্তু এই সব স্টকগুলো কিন্তু একটু ধীরে সুস্থে ঘুমিয়ে থাকার মতো স্টক, মানে একটু অনেক সময় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, তারপর আবার মুভ দেয়, তারপর আবার দাঁড়িয়ে থাকে। যেমন সিডিএসএলই 1100 টাকা 1200 টাকায় অনেক মাস ধরে ঘুমিয়েছিল, তারপর আস্তে করে জাগলো, এরকমই হয় ব্যাপারগুলো। সুতরাং সেই ধৈর্য, সেই পেশেন্স যাদের আছে তারাই এইসব ধরনের স্টকে আসবেন, কারণ এক একটা স্টকের ব্যাপার এক এক রকম থাকে। ওকে, এরপর এই তিনটে স্টক যে আপনাদের সাথে আলোচনা করলাম, জিও ফিনান্সিয়াল, সিডিএসএল এবং প্রোটিয়ান ইগভ বা যাকে আমি এনএসডিএল বলে বেশি বলতে ভালোবাসি, তো এই তিনটেকে কিন্তু আমি আমার পোর্টফোলিওতে আরও অ্যাড করতে চলেছি। এছাড়াও আরও কিছু স্টক নিয়ে আমি আলোচনা আপনাদের সামনে করব, যেগুলো নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন আসে এবং যেগুলো এখন একটু ফ্লেভারে আছে, 2023-এও ফ্লেভারে ছিল, সেগুলো সংক্ষেপে ছুঁয়ে যাব, মন দিয়ে শুনবেন। প্রথম স্টক হচ্ছে এলএনটি, লার্সেন অ্যান্ড টিউব্রো। আমি চার্ট ওপেন করছি না, কিন্তু লার্সেন অ্যান্ড টিউব্রো এই চ্যানেলেই আমি 2000 টাকায় যখন এসেছিল ওদের কোয়ার্টারলি রেজাল্ট একটু খারাপ হওয়ার জন্য, তখন থেকে চেঁচিয়ে বলছি। কারোর যদি এলএনটি মনে থাকে 2000 লেভেলে আমি বলেছিলাম কিনা, প্লিজ একটু নিচে লিখে দেবেন যে হ্যাঁ এলএনটি 2000-এ আপনি বলেছিলেন এবং আপনারা সেই নিয়ে মানে অ্যানালিসিস করেছিলেন কিনা সেটা একটু জানাবেন। সেই 2000 টাকার স্টক এখন 3500 টাকায় চলে গেছে। এবং আগামী দিনে আমার এলএনটির উপর এখনো যথেষ্ট ভরসা আছে, 2024-এও ভালো মতন পারফর্ম করবে বলে আমার মনে হয়। এবার দেখুন, শর্ট টার্ম তো অতটা বলা যায় না, ইলেকশন ইয়ার্সও আছে, তবে আগামী 2-3 বছরের জন্য এলএনটি কিন্তু যথেষ্ট ভালো একটা কোম্পানি। তাছাড়া এর পরের স্টকে আসি, যেটা আপনাদের এই চ্যানেলেই 400-500 টাকা থেকে 600 টাকাতেও ইভেন আমি বলেছিলাম, সেটা হচ্ছে টাটা মোটরস। মনে থাকলে একটু কমেন্টে জানাবেন। টাটা মোটরস, ঠিক আছে, টাটা মোটরস নিয়ে আমি ভেবেছিলাম 700 টাকা পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট, কিন্তু এখন 800 টাকাও ছাড়িয়ে গেছে আগামী দিন, মানে মনে হয় 824, 820 টাকা দাম ছিল, 810 টাকা। তো যাই হোক, 800 টাকা ছুঁয়ে এসেছে, এটা এত কম সময়ের মধ্যে। আরও কি বেশি বাড়তে পারে?
অবশ্যই এদের ব্যবসা তো খুব একটা খারাপ হচ্ছে না, সুতরাং 4 ডিজিটে মানে 1000 টাকায় যাওয়াটা আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, সময় লাগবে, কত সময় লাগবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু ওরা যে বিজনেসটা করছে, যেভাবে বিজনেসটাকে ধরেছে, আমার মনে হয় টাটা মোটরসের আরও একটু ইন্ধন আছে আরও উপরে যাওয়ার। তবে আমার চ্যানেল যারা ফলো করেন, ইভেন আমারও পোর্টফোলিওতে পার্সোনাল এমনি ট্রেডিং পোর্টফোলিও বলুন, সুইং ট্রেডিং যেখানে, সেখানে কিন্তু 500-600 টাকা লেভেল থেকে কিন্তু ওগুলো জমানো আছে। সুতরাং টাটা মোটরস একটা ভালো দিক এখনো 2024-এর জন্য আমার মোটামুটি ভালো লাগছে, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, তবে কোম্পানির বিজনেস এখনো খারাপ হয়ে যায়নি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আইটি কোম্পানিগুলো, বা যাকে আমার চ্যানেলে যারা আছেন তারা জানেন আমি আইটি বীজ নিতে পছন্দ করি এবং আমার পার্সোনাল পোর্টফোলিওতেও রেখেছি। যেটা আইটি বীজ মানে হচ্ছে আইটিরই একটা মিউচুয়াল ফান্ড বলতে পারেন, আইটি ইন্ডেক্সকে কিনে নেওয়া। তার মধ্যে আপনার ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক সবই থাকবে, উইপ্রো। তো অ্যাজ আ আইটি বাস্কেট যদি বলি, ইনফোসিস টিসিএস এর রেজাল্ট এসেছে আগামী মানে বিগত সপ্তাহে, যেটা যথেষ্ট ভালো হয়েছে। উইপ্রোরও রেজাল্ট খারাপ হয়নি, সুতরাং মোটামুটি আইটি সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে। এবং যখন আইটি সেক্টর নিচের দিকে ছিল, তখন কিন্তু আইটি বীজ আমি আস্তে আস্তে জমা করতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নিজে জমা করছি। আমি তো আপনাদের অ্যাডভাইস দিতে পারি না, আমি নিজে কি করছি সেটা আপনাদের বলেছিলাম, অল্প অল্প করে আইটি বীজ জমা করছিলাম। এবং আমার মনে হয় আমার এই প্ল্যাটফর্মেই কিন্তু অনেকে প্রথম হাতে খড়ি হয় আইটি বীজ নিয়ে। অনেকে আইটি বীজ কি সেটা জানতেনই না। একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে এরকম কেউ আছেন কিনা যেটা আমার চ্যানেল থেকে প্রথম আইটি বীজ আপনারা জেনেছেন কিনা। আমার যারা স্টুডেন্ট স্পেশালি আছেন তাদের তো আমি রিকোয়েস্ট করবই একটু কমেন্ট করে জানাতে, কারণ আইটি বীজটা সচরাচর অনেকে জানেন না। ইন্ডিভিজুয়াল স্টক জানেন, কিন্তু একটা যে মিউচুয়াল ফান্ড ইটিএফ এর টাইপের কেনা যায় সেটা কিন্তু অনেকেই জানতেন না। যাই হোক, এখন সেটা ঘুরে দাঁড়াচ্ছে সেই ইন্ডেক্সটা বা সেই সেক্টরটা, যেটা খুব ভালো লাগছে। আগামী 2-3 বছর কিন্তু আইটির জন্য খুব ভালো, যদি এখানে একটা যদির কথা বলি, কারণ এখন ওয়ার্ল্ড একটু এআই এর দিকে যেতে চলেছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ইউএসএ আপনার এনভিডিয়া থেকে শুরু করে এআরএম, এএমডি যেগুলো চিপ মেকিং কোম্পানি আছে, তারাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড চিপ বানাবার চেষ্টা করছে, যেগুলো স্পেশালি ওই চিপগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো সফটওয়্যার রান হয় তাদেরকে স্পেসিফিক্যালি সাপোর্ট করে, কারণ ওখানে প্রসেসিং পাওয়ার একটু বেশি দরকার হয়। তো সেগুলোর উপর কিন্তু তারা কাজ করছে এবং সেই চিপ কোম্পানিগুলোর ডিমান্ড কিন্তু যথেষ্ট ভালো। চিপ কোম্পানির ডিমান্ড আসছে মানেই সফটওয়্যার কোম্পানিগুলোরও এআই এর উপর বেস করে জিনিসগুলো বানাচ্ছে, এবং তার সাপোর্টিং যে কোম্পানিগুলো যেগুলো ইন্ডিয়া কোম্পানিগুলো যেখানে সাপোর্ট সার্ভিস দেয় বিদেশের কোম্পানিগুলোকে, তাদেরও ব্যবসা আশা করি ভালো হবে বলে মনে হয়। যদি না, এই যদি কেন বলছি, যদি তারা ওই এআই যেটা একটা নতুন ডোমেন তার উপর ভালো করে কাজ করে, তারা যদি এআই এর উপর ফোকাস না করে, যে কোম্পানি করবে না সেই কোম্পানি পিছিয়ে যাবে। যেমন নোকিয়া স্মার্টফোন যখন এসেছিল তার উপর ফোকাস করেনি, ধীরে ধীরে হারিয়ে গেছে। ঠিক তেমনই নতুন জিনিসকে, নতুন ডোমেনকে ফোকাস করতে হবে। তবে আমার মনে হয় ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক এরা যারা পোড় খাওয়া যারা কোম্পানি বা ইন্ডিয়ানরা, তারা অ্যাডাপ্টিবিলিটিটা ভালোই জানে, সুতরাং তাদেরকে আলাদা করে বলে দিতে হবে না। তারা আপনার থেকে অনেক বেশি ব্যবসাটা বোঝে এবং তারা কিন্তু অনেক আগে থেকেই নিজেদের সেই অনুযায়ী তৈরি করছে। ইভেন আমি ইনফোসিস, টিসিএস এর ম্যানেজমেন্টের কথাতেও শুনছিলাম, তারা কিন্তু এই এআই এর উপর যথেষ্ট ফোকাস নিয়ে এগোচ্ছে, যেটা আগামী দিনে আরো ভালো হতে পারে। সুতরাং আইটি বীজ আমার কাছে আছে এবং বাই অন ডিপস স্ট্র্যাটেজি অবশ্যই থাকবে। বাই অন ডিপস মানে কি, মানে এর আগের দিন যেমন আইটি বীজ ধরুন 5% বেড়ে গেছিল, যেহেতু ইনফোসিস এত % বেড়ে গেছে, তখন সেই দিন লাফিয়ে পড়ে তো আমি কিনবো না, যখন আবার একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু জমানো, এরকম। তো এইটা একটা ব্যাপার হলো। এইবার চলুন আরেকটা স্টকে আসি, সেটা হচ্ছে একটু কথা বলি, সেটা হচ্ছে আইআরসিটিসি নিয়ে। আইআরসিটিসি নিয়ে অনেক প্রশ্ন আপনাদের কাছে এসেছে। আইআরসিটিসি খুব ভালো মানে আপনাদের লেগেছিল কেন, এই নিচ থেকে অনেক র্যালিটা দিয়েছে। আচ্ছা, আজকের এই যে দামগুলো দেখছেন, এখন উইকেন্ড, আজকে শনিবার, আজকে কিছু হয়তো ওই মক ট্রেডিং মতো চলে, তাই জন্য আপনি ক্যান্ডেলগুলো একটু বা দামগুলো অন্যরকম দেখবেন, ওটাকে ফোকাস করতে হবে না। আমি জাস্ট
স্টক নিয়ে বলছি সেটার উপর ফোকাস করুন। আইআরসিটিসিটা কিন্তু এতদিন ঘুমিয়েছিল, যখন অন্য রেলওয়ে কোম্পানিগুলো বাড়ছিল, যেমন রেলওয়ে বিকাশ নিগম, আরভিএনএল, আইআরএফসি এগুলো বাড়ছিল, তখন আইআরসিটিসি কিন্তু ঘুমিয়েছিল। কেন আইআরসিটিসি যখন রিটার্নটা একসময় দেওয়ার, সে কিন্তু দিয়ে নিয়েছে। উইকলি চার্টে যদি দেখেন, এই একসময় কিন্তু একদম এই নিচ লেভেল থেকে বেড়ে একদম রকেট গতিতে কিন্তু 1200 টাকা 1300 টাকা ছুঁয়ে নিয়েছিল। হ্যাঁ, মানে 300 টাকার স্টক 1200 টাকা এরকমও হয়ে গেছিল। আমি স্প্লিট বা এইসবের হওয়ার আগে বলছি, মানে সেইটা অ্যাডজাস্টেড প্রাইস নিয়ে বলছি। তো সেরকম হয়েছিল। সুতরাং ওরা রিটার্নটা অনেক আগেই দিয়ে দিয়েছে, যেগুলো আরভিএনএল আইআরএফসি দেয়নি। তাই জন্যই যখন আইআরএফসি আরভিএনএল বাড়ছিল, এ তখন ঘুমিয়েছিল। তারপর এখন ঘুম ভেঙেছে, এখন সে বাড়তে শুরু করেছে। তো ঠিক আছে, কোম্পানি হিসেবে একদমই খারাপ নয়, যাদের কারোর যদি নেওয়া থাকে তো একদমই ভালো, ঠিক আছে। তবে চলতি বাসে না উঠে একটু যখন আবার রিট্রেসমেন্টে হবে, তখন অবশ্যই করা যায়। তবে ওই 1 মাস 2 মাসের জন্য না, এগুলোতে একটু মিডিয়াম টার্ম যদি ফোরকাস্ট থাকে তাহলেই ঢোকা উচিত, না হলে কিন্তু নয়। ঠিক আছে, আর একটু টেকনিক্যাল অ্যানালিসিস মেনে একটু বাই অন ডিপস স্ট্র্যাটেজি এগুলোতে থাকবে। 2024-এ আমার মনে হয় আইআরসিটিসিও যথেষ্ট ভালো দাবিদার ভালো রিটার্ন দেওয়ার জন্যে। এবার একটা স্টক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এমটার টেকনোলজি, যেটা হ্যাঁ আমার পার্সোনাল পোর্টফোলিওতেও আছে, এবং সেটা 2800 টাকা ছোঁয়ার পর কিন্তু সে ক্রমাগত নিচের দিকেই এসেছে এবং 2100 টাকায় চলে এসেছে। এবং আপনাদের মতে সাধারণত প্রশ্ন প্রচুর এসছে কি হবে। বিজনেসটা কেন এটা এসছে, আগের কোয়ার্টারের রেজাল্টটা বাজার যা চেয়েছিল তার তুলনায় খারাপ এসেছে, প্রফিটের ডিগ্রোথ হয়েছে। প্রফিট হয়েছে কিন্তু প্রফিটের ডিগ্রোথ, মানে বছরের বছর যেমন বা কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট যেমন বাড়ে, বাজার সেটা আশা করেছিল, সেটা না হয়ে প্রফিটটা কমেছিল, মানে ডিগ্রোথ হয়েছিল গ্রোথের জায়গায়। তার জন্যই কিন্তু আর হাই পিই লেভেলের স্টক এগুলো 60-70 পিইতে চলছিল। সুতরাং তার থেকে একটু প্রাইস কারেকশন হবে, এটা আশা করাই যায়। তাও কিন্তু এই যখন আমি আপনাদের সাথে এই চ্যানেলে আলোচনা করেছিলাম 1500-1600 টাকা দাম ছিল, তার থেকে কিন্তু মানে তার থেকে এখনো উপরে আছে এত কারেকশন হওয়ার পরেও। তো সেটাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, আমি তো 1500-1600 টাকায় আপনাদের সামনে প্রথম শেয়ার করেছিলাম এই স্টকটাকে। সুতরাং এবার আমি উপরের দামে কিনলাম তা তো নয়, তবে এখনো বিজনেসটা খারাপ হয়ে যায়নি। একটা দুটো কোয়ার্টার যদি খারাপ হলে আমি কোম্পানিকে খারাপ বলে লেবেল মেরে দিই তা তো হবে না। তাহলে তো ইনফোসিস টিসিএসকেও আমার খারাপ লেবেল মেরে দিতে হয়, কারণ আগের 2-3 কোয়ার্টার পিছনে যান, তখন দেখবেন 2-3 কোয়ার্টার তো খুব বাজে রেজাল্ট হচ্ছিল। তার জন্যই তো আইটিতে একটু ধস নেমেছিল। তাহলে কি বলা যায় যে ওই কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে? তা তো নয়। তো প্রত্যেক কোম্পানিরই লাইফ সাইকেলে এরকম ভালো কোয়ার্টার খারাপ কোয়ার্টার এরকম যায়, এটা মেনে নিতে হবে। কোম্পানি খারাপ হয়ে যায়নি, এদের বিজনেস মডেল খারাপ হয়ে যায়নি, তবে হ্যাঁ একটু কশাস যথেষ্টই হব। কোয়ার্টারলি রেজাল্টগুলোর উপর নজর রাখবো, এই কোয়ার্টারে কেমন রেজাল্ট হয় সেটার উপর দেখবো, এক্সেট্রা। তবে এখনো যথেষ্ট ভালো আছে এবং আমার অ্যাকুমুলেশনের জায়গা থেকে অনেক উপরেই আছে, 1500-1600 টাকা কেনা দাম থেকে অনেক উপরেই আছে। সুতরাং সেটা করা যায়। তবে কেউ যদি এখন লাফিয়ে পড়ে নিতে চান, আমি বলবো কেউ যদি এখন নিতে চান, মানে তার জন্য উত্তর হলো যে একবারে যাতে না নেওয়া হয়। আমিও যখন কোনো একটা নিই, ধরুন 1 লাখ টাকার আমি একটা স্টক কিনতে চাই, তাহলে আমি প্রথমে তাতে 10-20 হাজার টাকা ইনভেস্ট করি, আবার একটু দেখি, তারপর আবার নিই, এরকমভাবে আস্তে আস্তে জমানো গেলে ঠিক আছে। নইলে একবারে নেওয়াটা উচিত নয় যখন সে স্টকটা নিচের দিকে যাচ্ছে। কোয়ার্টারলি রেজাল্টগুলো একটু দেখা যাক তারপর, ঠিক আছে এটা। তবে এখনো ভরসা আছে, একটা কোয়ার্টার খারাপ হওয়া মানেই যে খারাপ হয়ে গেছে স্টক তা নয়। এটার প্রকৃষ্ট উদাহরণ হলো সিডিএসএল। এটাই ভেবেই অনেকে সিডিএসএল হাত থেকে ছেড়ে দিয়েছিলেন, তারা এখন আফসোস করছেন। মনে করে দেখুন, এই সব জায়গা থেকে স্টকটা কিন্তু যখন 1600-1600 টাকায় ছিল, কারণ আমার চ্যানেলে আমি সবসময় বলতাম 1600 টাকা থেকে যখন এইটা স্টকটা ক্রমাগত নিচের দিকে যাচ্ছিল, 1000 টাকায় এসেছিল, 1000ও ভেঙে গেছিল, 800-900 টাকায় চলে এসেছিল, প্রচুর লোক আমাকে সব সময় বলতে, দাদা সিরিয়াসলি কি হবে, না আমি তো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিন। ঠিক আছে, নিজের মতো ডিসিশন নিন, আমি তো অ্যাডভাইজার নই, আপনাদের অ্যাডভাইস দিচ্ছি না। কিন্তু তখন আমি বারবার বলছিলাম যে কোম্পানির ব্যবসা এখনো খারাপ হয়ে যায়নি। হ্যাঁ, সিডিএসএল কোম্পানি যে উঠে যাচ্ছে বা ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে তা নয়। এবার তারাই এখন, সেই সব লোকেরাই এখন যখন 1800 টাকায় চলে গেছে, তখন বলছে যে এখন কি আর কেনা যেতে পারে। তো এখন আর আমি কি উত্তর দেবো বলুন? তো ব্যাপারটা এইখানে, কোম্পানিকে যখন ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং
ব্যাপারটা আলাদা। শর্ট টার্ম ট্রেডিং এর মেন্টালিটি থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন ইনভেস্টমেন্টের জন্য ভাবছি তখন আমরা কোম্পানির রেজাল্ট, কোম্পানির ম্যানেজমেন্ট, এই সব জিনিসগুলো দেখতে হবে। তবে এমটার নিয়েও আমি এতটা কনফিডেন্সলি কেন বলতে পারছি না সিডিএসএল এর মতো, যেহেতু খুব একটা মানে এদের ম্যানেজমেন্টের আরও 1-2 কোয়ার্টার না দেখে বলা যাচ্ছে না, একটু দেখা যাক। আর ম্যানেজমেন্টের যেহেতু শেয়ারও কমেছে কোম্পানিতে, তাই জন্যই আরও 1-2 কোয়ার্টার দেখার পর আমি ডিসিশন নেব যে স্টকে থাকবো না। ঠিক আছে, যাই হোক, এরপর আসি আরেকটা যে স্টক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই চ্যানেলে প্রচুরবার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এবং যখন স্টকটা এই 48 টাকা 50 টাকা ক্রস করেছিল তখন আমি বলছিলাম যে পিএনবিতে কিন্তু আস্তে আস্তে দেখার সময় এসেছে। আমি নিজেও ভাবিনি যে কয়েক মাসের মধ্যে সেটা 99 টাকা বা 100 টাকায় চলে যাবে, এটা আমিও মানে ভাবিনি, কিন্তু সেটা কিন্তু হয়েছে। আরও কি উপরে যেতে পারে? উত্তর হলো হ্যাঁ। তবে মাঝে মাঝে 5-10-15-20% কারেকশন আসবেই। পিএসইউ ছোট একটা ব্যাংক বা ছোট টিকিট সাইজের ব্যাংক, সেগুলো কিন্তু নিচে আসবে। ছোট ব্যাংক কখনোই নয়, ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক, কিন্তু নিচের দিকে আসবে। ঠিক আছে, তখন আবার যদি ভয় পেয়ে যাই তাহলে তো আলাদা ব্যাপার। কিন্তু ওই এর মানে এই ব্যাংকগুলো এখন ঘুরে দাঁড়াচ্ছে, সে এসবিআই বলুন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকই বলুন, সেগুলোর কিন্তু উপরের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই প্রসঙ্গে একটা বলি, যে প্রশ্নটা আসবেই, আইডিএফসি ফার্স্ট ব্যাংক কি করব, এবং তার উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি। যদি কমেন্টে পাই আইডিএফসি ফার্স্ট ব্যাংকে কি করব, তার মানে বুঝবো যে তিনি পুরো ভিডিওটা দেখেননি বা ভিডিওকে স্কিপ করে দেখেছেন, তাহলে আমার উত্তরও সেরকম থাকবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে বলার আগে প্লিজ ভিডিওকে একটু লাইক অবশ্যই করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম ধরনের ভিডিও রিলিজ হলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কিন্তু আমি আবার যে বলেছি, বিজনেস এখনো ভালো। আমার চ্যানেলে আমি 62 টাকা 70 টাকা এইসব লেভেল থেকে বলে এসেছি, সে 100 টাকাও ছুঁয়েছে, প্রায় 96-98 টাকা ছুঁয়ে আবার সে রিট্রেস করে 86-88 টাকায় চলছে। এমন কিছুই নয়, ঠিক আছে, এখনও ঠিক আছে। কোম্পানির মালিক মানে সিইও যথেষ্ট ভালো, বিজনেসটাকে বোঝেন, কোম্পানি বিজনেস ভালো করছে। মোটামুটি একটু ছোট ব্যাংক, সুতরাং তাদের একটু অসুবিধা থাকবেও বিজনেস বাড়াতে, কিন্তু সেটা সত্ত্বেও সে যথেষ্ট ভালোভাবে কাজ করছে, এফিসিয়েন্টলি কাজ করছে, রেজাল্ট ভালো হচ্ছে, সুতরাং এখনও ঠিক আছে। রেজাল্ট খারাপ হয়ে যায়নি যে তার থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, হয়তো একটু থমকে দাঁড়িয়ে আছে, সেই সব ইনভেস্টমেন্টের সব স্টকেই হয়, কোনো স্টকই একদম রকেট গতিতে উপরে যাবে না। যেমন কিছুদিন ধরে এখন দেখছেন এশিয়ান পেইন্টস, তারপর আইটিসি, এগুলো একটু দাঁড়িয়ে আছে, যেহেতু অয়েলের প্রাইসটা একটু অন্য, বা আইটিসি বুলরান একবার হয়েছে, এবার আবার একটু থামলো। এই জিনিসগুলো কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ ইনভেস্টমেন্ট, সেগুলো থাকবেই। ঠিক আছে, তবে কোম্পানি খারাপ হয়ে যায়নি। যাই হোক, এতগুলো স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এইবার আরেকটা কথা বলি, যতই আপনি অনেকে আবার ট্রেডিং করতে একটু পছন্দ করেন, ট্রেডিংয়ে কিন্তু মেন জিনিস হলো শুধু ভালো ট্রেড নিলেই চলবে না, ট্রেড ম্যানেজমেন্ট করতে জানতে হবে। ট্রেড ম্যানেজমেন্টের উপর আগের দিন একটা খুব ভালো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যেখানে আমার পার্সোনাল ট্রেডিং এর এক্সাম্পল দিয়ে চার্টে ভালোভাবে বুঝিয়েছিলাম ট্রেড ম্যানেজমেন্ট কিভাবে করবেন। সেই ট্রেড ম্যানেজমেন্টের ভিডিওটা আপনার স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওকে একটু পারলে লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।